কমিশন বাতিল ও শাপলা চত্বরে গণহত্যার বিচার চায় হেফাজত। 4 দাবিতে সোহরাওয়ার্দীতে মহাসমাবেশ। করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র না বানানোর আহ্বান। আমরা দিল্লির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি, নিউ ইয়র্কের গোলামি করবার জন্য নয়। মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না। আমরা হাসিনার ফাঁসি নিশ্চিত করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে। জনসম্মতি ছাড়াই বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে পড়ছে কিনা প্রশ্ন বিএনপি নেতা হাফিজের। মানবিক করিডোরের সিদ্ধান্ত থেকে না সরলে আন্দোলনের হুঁশিয়ারি গণ অধিকারের। একটি রাষ্ট্রকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে। মানবিক করিডোর, আমরা কি জনগণের সম্মতি ব্যতি রেখে যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? সরকার যদি এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসে, অনতিবিলম্বে রাজপথে নামা হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া। সঙ্গে আসছেন 2 পুত্রবধূ। নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে অভ্যর্থনা জানানোর নির্দেশ মির্জা ফখরুলের। পুরানা পল্টনে বাণিজ্যিক ভবনের 11 তলায় আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত, ধারণা স্থানীয়দের। অনির্বাচিত সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় আপত্তি জাতীয়তাবাদী সমমনা জোটের। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন আয়োজনের আহ্বান জামায়াত আমিরের। বেশি শর্ত দিলে আইএমএফ-এর ঋণ নাও নিতে পারে বাংলাদেশ, জানালেন বিশেষ সহকারী। গ্যাসের দামের সঙ্গে বাড়ছে উৎপাদন খরচও, রপ্তানিতে পিছিয়ে পড়ার শঙ্কা। রাজধানীর পুরানা পল্টনের বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 8:30টার দিকে ভবনের 11 তলায় ছাদে আগুন দেখতে পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে 11 তলায় গোডাউনে আগুন লাগে। লাইটিং বলতে ফায়ার সার্ভিসে কষ্ট হচ্ছে পাইপ ঢুকাতে। এক সাইড এই মার্কেটটাতে পুরো ইলেকট্রিক মার্কেট। এই ইলেকট্রিক মার্কেটের মারামারিতে গোডাউন থাকে, উপরে 7 যত উপরে গোডাউনগুলো রাখা থাকে, ওইখান থেকে সম্ভবত আগুনটা লাগছে। শুরুতে হালকা আমরা ছাদে থেকে দোমা দেখতে পাইছিলাম, তারপর উপরে যাই আমরা গ্যাস দিছি, কিন্তু গ্যাসে কাজ হয় না। পর ফায়ার সার্ভিসের লোক আসছে। এই মুহূর্তে রাজধানীর পুরানা পল্টনে আছেন রিপোর্টার আলামিন তুষার। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, আমার পেছনে থাকা এই ভবনটিতে 11 তলা এই ভবনে কিন্তু ছাদে আগুন লেগেছে এবং আগুনের ঘটনা 8:25-এ আসলে যখন এই ফায়ার সার্ভিস তাদের এই তথ্যটি পান, ঠিক তার সঙ্গে সঙ্গেই কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু 7 মিনিটের মধ্যেই কিন্তু এখানে চলে এসেছেন প্রথম ইউনিট, এবং এখন কিন্তু 7টি ইউনিট কাজ করছে। এবং উপরের ছবি যেহেতু নিচ থেকে আসলে সেভাবে যেহেতু বহুতল ভবন এবং রাতের বেলা সেই জায়গা থেকে আশপাশের যেহেতু বেশিরভাগই এখানে বাণিজ্যিক ভবন, সেই জায়গা থেকে উপরের অংশগুলোতে কিন্তু খুব ওভাবে আসলে যাওয়া সম্ভব হয়নি। যদিও রাস্তা যথেষ্ট এই এলাকায় প্রশস্ত হবার কারণে কিন্তু এখানে ফায়ার সার্ভিস যে গাড়িগুলো রয়েছে এবং ল্যাডার যেটি রয়েছে সেটি কিন্তু পৌঁছে, এবং ল্যাডার দিয়েই কিন্তু উপরে উঠে আসলে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। এবং তারা আসলে যেমনটা বলছেন যে অনেকটাই কিন্তু তাদের নিয়ন্ত্রণে রয়েছে, যদিও উপরে থাকা যে ইলেকট্রনিক্স পণ্য, বিশেষ করে সেখানে আসলে বিভিন্ন ইলেকট্রনিক্স যে বাল্বগুলো সেগুলো নাকি রাখা হয়েছে, এমনটাই কিন্তু আসলে বলছেন। সেই জায়গা থেকে টিনের 12 তলা ভবন হলেও টিন দিয়ে উপরে কিন্তু আরও একটি তলা কিন্তু বাড়ানো হয়েছিল, সেই জায়গা থেকে 12 তলা করে ফেলা হয়েছিল এবং সেখানেই স্টোর করে মজুত করে রাখা হয়েছিল সেই
পণ্যগুলো, ইলেকট্রনিক্স পণ্যগুলো, এবং সেগুলোতে যেহেতু আগুন লেগেছে সেই জায়গা থেকে সেগুলো আজ ধীরে ধীরে কিন্তু কাজ করছে, এবং যখনই উপরের অংশে আগুন নিভিয়ে ফেলা হচ্ছে পরবর্তীতে আবারও কিন্তু সেই অংশে যখন আবারও পানি দেওয়া হচ্ছে, উপরের অংশটা সরে গেলে যেহেতু ইলেকট্রনিক্স পণ্য সেই জায়গা থেকে সেখানে কিন্তু আবারও আগুন দেখা যাচ্ছে। এবং টিনের উপরে থেকে জীবনের ঝুঁকি নিয়ে টিনের উপরে দাঁড়িয়েই কিন্তু যারা ফায়ার সার্ভিস কর্মীরা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন, এমনটা কিন্তু আমরা দেখেছি। এর বাইরেও নিচ থেকেও কিন্তু টিন কিন্তু উপরের দিকে পাইপ নিয়ে গিয়েছেন, এবং সেখানে যেন নিচের দিকে ভবনের নিচের দিকে যেন, যেহেতু ছাদে আগুনটি লেগেছে, নিচের দিকে যেন কোনো ফ্লোরে আগুন যেন না নেমে আসে, সেই জন্য নিচ থেকেও কিন্তু সেই ব্যবস্থাপনা কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা রেখেছেন। আমরা যদি বলি এখানকার আশপাশে, আমরা ভবনটিতেও কিন্তু একটি রিজার্ভার আছে কিনা সেটি নিশ্চিত না হলে সেখানেও কিন্তু পাইপ আমরা দেখতে পাচ্ছি, এবং আশপাশের যে ভবন, বিশেষ করে পাশে থাকা একটি মসজিদ থেকে কিন্তু এখানে যে মসজিদের যে রিজার্ভ ট্যাঙ্কি সেখান থেকে কিন্তু পানি নিয়ে আসলে অগ্নি যে নির্বাপন সেটার কাজ কিন্তু চলছে, যথেষ্ট কর্মতৎপরভাবে কিন্তু কাজ করছে। এবং এখানে শুধু যে ফায়ার সার্ভিস কর্মীরা রয়েছেন তেমন না, এখানে আসলে রোভার স্কাউট থেকে শুরু করে রেড ক্রিসেন্ট থেকে শুরু করে আসলে সেনাবাহিনী, র্যাবের সদস্যরা, পুলিশের সদস্যরা রয়েছেন, যারা আসলে আশপাশে উৎসুক জনতার যে ভিড় সেই ভিড়কে নিয়ন্ত্রণ করার জন্য যেন কেউ যেন কোনো ধরনের দুর্ঘটনার মধ্যে না পড়েন সেই জিনিসগুলো কিন্তু তারা আসলে লক্ষ্য রাখছেন। যদিও আশপাশ থেকে নিচ থেকে কিন্তু খুব একটা উপরের ভয়াবহতা কিন্তু দেখা সম্ভব হচ্ছে না, তবে উপরের অবস্থা কিন্তু এখনো পর্যন্ত বলতে গেলে পুরোপুরি নিয়ন্ত্রণের মধ্যে নেই, এমনটাই কিন্তু আসলে বলা চলে। এবং আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছি তারাও কিন্তু আসলে এখানে অবস্থান করছি এবং ফায়ার সার্ভিসের তরফ থেকে কিছুক্ষণের মধ্যে একটি ব্রিফিং করা হবে যে পুরো সার্বিক যে পরিস্থিতি সেটি আসলে কি অবস্থায় সেটি কিন্তু আমরা জানবো। এখানে ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছেন তিনি কিন্তু কিছুক্ষণের কর্মকর্তা যিনি রয়েছেন এখানে তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই ব্রিফ করবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং পুরো বিস্তারিত কিন্তু আমরা তার কাছে জানতে পারবো যে আগুন নিয়ন্ত্রণের বর্তমান পরিস্থিতি কি অবস্থায় রয়েছে না রয়েছে। সেই জায়গাতে আমরা যে অফিসিয়াল যে ব্রিফ সেই ব্রিফে আমরা চলে যাব। বলবেন এই আগুনের ঘটনা সম্পর্কে। এবং আমরা জানতে পেরেছি যে উপরে গোডাউন আছে, বিশাল টিনশেড গোডাউন আছে 11তলা ভবনের ছাদে। আসলে এ ধরনের অনুমতি আছে কিনা, নাকি এটা অবৈধ? রাজধানীর পুরনপল্টনে মসজিদের সামনে সাব্বির টাওয়ারে 11তলা বিল্ডিংয়ের ছাদে আজকে আগুনের ঘটনা ঘটেছে। আসলে রাজুক থেকে যখন বিল্ডিংয়ের অনুমতি নেওয়া হয়, কোনো বিল্ডিংয়ের অনুমতি নেওয়া হয়, আমরা জানি 6 তলার উপরে গেলে 7 তলাতে গেলে সেটা হাই রাইজ বিল্ডিং যখন হয় তখন আসলে সেটারে ফায়ার সার্ভিসের থেকে সম্পূর্ণ অনুমতি নিতে হয়। ফায়ার সার্ভিসের অনুমতি ছাড়া আসলে হাই রাইজ বিল্ডিং করার কোনো এখতিয়ার নাই। আর বিল্ডিংয়ে যে আসলে যেটা প্ল্যান দেয় সেটা আসলে 11তলা হোক 12তলা হোক, গ্রাউন্ড ফ্লোর প্লাস 11 অথবা 12তলা, বেসমেন্ট সহ গ্রাউন্ড ফ্লোর 11-12তলা, এর উপরে আসলে টিনের কোনো শেড করে কোনো ধরনের গোডাউন অথবা থাকার জায়গা এই ধরনের করার আসলে আইনগত কোনো ভিত্তি নাই। তো দেখা যাচ্ছে যে বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ডদের থাকার জন্য কি যারা ক্লিনার আছে ছোটো ছোটো পোস্টে তাদের থাকার জন্য অনেক সময় এগুলো করা হয়। এগুলো আসলে মানে কোনো ধরনের কোনো বৈধতা আসলে নাই। এই ক্ষেত্রে আসলে সিটি কর্পোরেশন থেকে, রাজুক থেকে আরও অনেক বেশি তৎপর হওয়া দরকার। আর বিল্ডিংয়ের আসলে নিজস্ব আগুন নেভানোর মতো ক্যাপাসিটি না থাকলে, শুধুমাত্র যদি আমরা ফায়ার সার্ভিসের উপর ডিপেন্ড করিয়ে থাকি, তাহলে আসলে এটা অনেক সময় হতাহতের কারণ হয়, অনেক সময় বড় ক্ষতির কারণ হয়ে থাকে। তো এখানে আল্লাহর রহমতে যে এখানে উপরে কোন ধরনের মানুষজন ছিল না, কোনো প্রকার হতাহতের ঘটনা ঘটে নাই, এটাই আজকের জন্য আমাদেরকে আসলে আসার বিষয়। আর প্রত্যেকটা দুর্ঘটনা থেকে আসলে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে পরবর্তীতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, আমরা এই ধরনের ঘটনা যাতে না হয় সেই ব্যাপারে আসলে আমাদের কাজ করা উচিত। তো এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, এই ধরনের হাই রাইজ বিল্ডিংয়ের উপরে যেন কখনো আমরা এক্সটেনশন করে, নিজেদের প্ল্যান মতো এক্সটেনশন করে আমরা কোনো ধরনের কোনো থাকার ব্যবস্থা না করি। আর রাজধানীর পুরানো পল্টনের বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে এবং সেই আগুনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলামিন তুষার। 4 দফা আদায়ে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশে ঢল নামে জনতার। দ্রুত নারী কমিশন বাতিল ও শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবি করেন নেতারা।
অনুরোধ জানান করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র না বানানোর। সমাবেশে বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ ও শেখ হাসিনার বিচারই হবে সংস্কারের প্রথম ধাপ। আগামী 23 মে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে হেফাজতে ইসলাম। সমাবেশ শুরুর নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। ভোর থেকেই সারা দেশ থেকে দলে দলে কর্মসূচিতে আসতে থাকেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে তুলে ধরেন দাবি দাওয়া। নেতারা তাদের বক্তব্যে নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে নারী সংস্কার কমিশন বাতিল ও শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবি করেন। এ সময় মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র না বানানোর আহ্বান জানান ইসলামী বক্তা এনায়েতুল্লাহ আব্বাসী। আমরা ভারতকে শায়েস্তা করেছি, যদি আটলান্টিকের উপর থেকে কেউ আগ্রাসন করতে আসে, বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা একটা ক্যান্টনমেন্ট হবে। সমাবেশে উপস্থিত হন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ইসলামের জন্য বৃহত্তর লড়াই গড়ে তোলার পাশাপাশি শেখ হাসিনার বিচার দাবি করেন মাহমুদুর রহমান। আর হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ ও শেখ হাসিনার বিচারই হবে সংস্কারের প্রথম ধাপ। যেই আওয়ামী লীগ আমাদের দাড়ি-টুপিওয়ালা ভাইদেরকে বাইতুল মুকাররমের সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়ে এনেছিল, সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। শাপলা চত্বরে যারা গণহত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেকে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে। মহাসমাবেশের শেষ পর্যায়ে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। অবিলম্বে তাদের দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। আগামী 2 মাসের মধ্যে যদি হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার না হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ সে মামলা বাতিল করার জন্য যা করতে হয় তাই করবে ইনশাআল্লাহ। নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী 3 মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন করা হবে। নারীদের অসম্মান ও দেশবিরোধী ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলেও সাফ জানান হেফাজত নেতারা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্র নিয়ে ছিনিমিনি খেলছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদের প্রশ্ন, করিডোরের নামে বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে পড়ছে কিনা। শনিবার রাজধানীর মতিঝিলে জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে আত্মপ্রকাশ করল ক্রীড়াঙ্গনের নতুন সংগঠন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন সাবেক ফুটবলার ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে হাফিজউদ্দিন আহমেদ অভিযোগ করেন, রাষ্ট্র নিয়ে ছিনিমিনি খেলছে অন্তর্বর্তী সরকার। একটি রাষ্ট্রকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে। এখন তো আরেক বিপদ সামনে উপস্থিত হয়েছে, মানবিক করিডোর। আমরা কি জনগণের সম্মতি ব্যতি রেখে যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? বর্তমান সরকার নির্বাচন চায় না, তারা মুখে এটি বলে না, কিন্তু তাদের অঙ্গভঙ্গি, অন্যান্য কথাবার্তায়, উপদেষ্টাদের কথাবার্তায় আমাদের মনে প্রতীতি জন্মেছে যে এরা দেশের গণতন্ত্রকে আবার পূর্ণমাত্রায় বিকশিত হওয়ার সুযোগ দেবে না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালামের অভিযোগ, নির্বাচন নিয়ে তালবাহানা করছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন নিয়ে তালবাহানা করছেন, পরিষ্কার কথা বলতে চাই, নির্বাচনের জন্যই আপনাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আনা হয়েছে। এই পর্যন্ত যে আলোচনা হয়েছে সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে যতগুলোতে জনগণ তারা ঐক্যমত হয়েছে, সে ঐক্যমতকে সামনে রেখে আপনি নির্বাচনী শিডিউল অ্যানাউন্স করুন। নির্বাচনকে যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। সংসদ সদস্য হওয়ার পরে রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আলো থাকছে। ঢাকার পর চট্টগ্রাম থেকে হজ যাত্রা শুরু। প্রথম দিনে 419 যাত্রী নিয়ে সৌদি আরবের পথে বিমান। এবার 17টি ফ্লাইটে যাবেন 7,000 মুসল্লি। ব্যবস্থাপনায় সন্তোষ। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করেই সোমবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তবে কখন রওনা দেবেন তা এখনও জানা যায়নি। যৌথ সভা শেষে দলের মহাসচিব জানান, দেশে ফেরার পর রাস্তার দুপাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে দলীয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাজ্য থেকে 4 মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার আগমন উপলক্ষে দল ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে গুলশানে অনুষ্ঠিত হয় যৌথ সভা। পরে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সুচিকিৎসা ও পরিবারের সঙ্গে থাকায় অনেকটা সুস্থ বোধ করছেন বিএনপি চেয়ারপারসন। তাই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সব ঠিক থাকলে সোমবার কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া। একটা ভালো পরিবেশ, বিশেষ করে পারিবারিক পরিবেশে, এবং একই সঙ্গে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তার কিছুটা উন্নত চিকিৎসার মধ্য দিয়ে তিনি আল্লাহর অশেষ রহমতে আগের চাইতে অনেক সুস্থ বোধ করছেন। আমরা আশা করছি যে আগামী 5 তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি বিশেষ বিমানে, কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের দেশে, আমাদের মাঝে আবার ফিরে আসবেন। বিএনপি নেত্রীকে সুশৃঙ্খলভাবে অভ্যর্থনা জানাতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন মির্জা ফখরুল। যানজট ও দুর্ভোগ এড়াতে ফেরার সময় বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারে সর্বসাধারণের প্রতি আহ্বান জানান তিনি। নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে, শৃঙ্খলা সহকারে রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। জনগণের কাছে আমাদের আহ্বান থাকবে, বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত সেই জায়গাটা যেন তারা মেইন নিচে যে রাস্তা আছে সেটাকে অ্যাভয়েড করে তারা এলিভেটেড এক্সপ্রেসওয়েটাকে যেন নেওয়ার ব্যবস্থা করে। বেগম খালেদা জিয়ার সঙ্গে তার 2 পুত্রবধূ দেশে আসছেন বলে জানান বিএনপি মহাসচিব। এরকম নারী নেত্রী। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার পর চট্টগ্রাম থেকে শুরু হয়েছে হজের প্রথম ফ্লাইট। 419 যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যায় প্রথম ফ্লাইট। হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এবার 17টি ফ্লাইটে করে মোট 7,000 যাত্রী যাবেন চট্টগ্রাম থেকে। গতবার গিয়েছিলেন 8,000-এর বেশি। বেশি শর্ত জুড়ে দিলে IMF এর ঋণ বাংলাদেশ নাও নিতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। তার মতে, সংস্থাটি সব শর্ত মানলে অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়বে। সকালে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে বাজেট বিষয়ক সেমিনারে কথা বলেন তিনি। আরও জানান, আগামী বছরে স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি নেবে বাংলাদেশ। আবার আমি যদি ICU থেকে বেরিয়ে আসি, তখন ওয়ার্ল্ড ব্যাংক এবং ADB এবং অন্যান্য দাতারা বলে যে না না না, ওখানে না থাকলে আমাদের টাকাও দেবো না। আমরা মোটামুটি ওই ধরনের সিদ্ধান্তে আসছি। যদি তারা বেশি চাপাচাপি করে, আমরা বলবো যে দরকার নেই আপনাদের। তারপরে ডেটা ফেটা ভুল থাকলো, প্রিপারেশন কিছু থাকলো, আমরা 6 মাসের মধ্যে ইকোনমিকে আমরা টার্ন অ্যারাউন্ড করেছি, ICU থেকে বাইর করে আনছি। তাহলে আমি এখন ফিরে আসবো কেন? আমি তো উঠে যাওয়ার মতো ক্ষমতা করে ফেলছি। টিসিবির ভুয়া কার্ড বাতিল করে নতুন করে স্মার্ট কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আনি ইমাম মজুমদার। দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে CSD এলাকায় সাইলোর নির্মাণাধীন খাদ্য গুদাম পরিদর্শন করে কথা বলেন তিনি। আরও জানান, চালের দাম সহনীয় পর্যায়ে এলেও কৃষকদেরও ন্যায্য দাম পেতে হবে। অন্য ফসলের উৎপাদন ভালো হলে টিসিবি এবং OMS সহ সরকারের খাদ্য বিষয়ক কর্মসূচি আরও বাড়ানো হবে।